বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি মাধ্যমিক টেস্ট পেপার 2021-2022 যে বইটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের থেকে দেওয়া হয়েছে তোমাদের। তো এই টেস্ট পেপারে পেজ নাম্বার 395 অর্থাৎ তেঁতুলবাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যা মন্দির স্কুলের কোশ্চেন আমি সমাধান করব। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। এর আগে পার্ট 1 ভিডিওতে আমি কোয়েশ্চেন 1, 2 আর 3 এর সমাধান আলোচনা করেছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথমে এসেছো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। চ্যালেঞ্জ দাগের 1। এখানে বলা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধি মূলের 2/5 অংশ হবে। আমাদের এখানে বার করতে হবে সরল সুদের হার। ঠিক আছে, দেখো এখানে বলেছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে, অর্থাৎ আমাদের এখানে বার্ষিক শতকরা সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, তো এই আর এর মান আমাদের বার করতে হবে। এখানে কোনো টাকা বলতে আসল, এখানে আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণ দেওয়া নেই, তাই আমি এখানে ধরে নিতে পারি যে আমার আসলের পরিমাণটা হচ্ছে এক্স টাকা, এটা ধরতে পারি। কিন্তু আমি এখানে ধরবো না, আমি এখানে অন্যভাবে একটু করব। দেখো এখানে যেহেতু বলে দিয়েছি সুদ সবৃদ্ধি মূলের 2/5, সবৃদ্ধি মূলের অর্থ হচ্ছে সুদ আসল, সবৃদ্ধি মূলের অর্থ হচ্ছে সুদ আসল, অর্থাৎ সুদ এবং আসলের সমষ্টি। দেখো সবৃদ্ধি মূলের 2/5 অংশ হচ্ছে সুদ, এর অর্থ হচ্ছে 5 টাকা যদি সবৃদ্ধি মূল হয় তাহলে 2 টাকা হচ্ছে সুদ। তাহলে 5 টাকা সবৃদ্ধি মূল হলে যদি 2 টাকা সুদ হয়, তাহলে আমি এখানে যদি ধরে নিই সবৃদ্ধি মূল 5x টাকা, 5 টাকা সবৃদ্ধি মূল হলে যদি সুদ 2 টাকা হয়, তাহলে সবৃদ্ধি মূল যদি 5x টাকা হয়, তাহলে আমরা সুদ পাবো 2x টাকা। এইবার সবৃদ্ধি মূল আমি ধরেছি 5x টাকা, সুদ পাচ্ছি 2x টাকা, মাইনাস করে দিলে আমি বাকিটা কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে 3x টাকা, সেটা হচ্ছে আসল টাকা। কারণ সুদ আসল বা সবৃদ্ধি মূলের মধ্যে আসল এবং সুদ দুটোই থাকে। তার মধ্যে যদি আমি 2x অর্থাৎ যদি সুদের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আসল হবে। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। আসলকে আমরা চিহ্নিত করে থাকি p দিয়ে। তাহলে p এর পরিমাণ হচ্ছে 3x টাকা, i অর্থাৎ সুদের পরিমাণ হচ্ছে 2x টাকা, এখানে সময় হচ্ছে 10 বছর। তাহলে সূত্রের দ্বারা আমরা আর এর মান খুব সহজেই বার করতে পারবো, তাই তো? তাহলে চলো শুরু করি। আচ্ছা, আর একটা ব্যাপার আমি এখানে বলে দিই, আমি এখানে সবৃদ্ধি মূল ধরে নেবো 5x টাকা। তোমরা কিন্তু এটাকে x ধরেও করতে পারো। দেখো 5x ধরার একটা সুবিধা আছে, যদি তুমি সবৃদ্ধিমূল 5x ধরো না, তাহলে এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ 2/5, এখানে এই 5 আর এখানকার 5 কেটে যাবে, তাহলে আর কোনো ভগ্নাংশ থাকবে না। তাহলে অঙ্কটা খুব সহজেই তোমরা করতে পারবে। এই কারণে আমি এখানে 5x ধরছি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরি সবৃদ্ধি মূলের পরিমাণ, অর্থাৎ আমরা সবৃদ্ধি মূলকে a দিয়ে চিহ্নিত করি, যার পরিমাণ হচ্ছে 5x টাকা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছে সুদ, অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে, বলছে সুদ সবৃদ্ধি মূলের 2/5 অংশ, অর্থাৎ সবৃদ্ধি মূলের সাথে 2/5 গুণ করে দিলে আমরা পেয়ে যাব সুদ। অতএব সুদের পরিমাণ, সুদকে আমরা চিহ্নিত করে থাকি i দিয়ে, তাহলে i ইকুয়ালস টু কত হবে, 5x ইন্টু 2/5 এত টাকা। তাহলে এখানে 5 আর 5 ক্যান্সেল হয়ে গেল, আমরা তাহলে কত পাচ্ছি, 2x টাকা। এবার আমরা সুদ আসল থেকে যখনই আমরা সুদটা বাদ দিয়ে দেবো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে আসল। অতএব আসলের পরিমাণ আসলকে আমরা p দ্বারা চিহ্নিত করে থাকি। তাহলে p ইকুয়ালস টু হবে কি, a মাইনাস i, অর্থাৎ 5x মাইনাস
2x টাকা। তাহলে 5টা x থেকে 2টা x বাদ দিলে আমরা কি পাবো? 3x টাকা পাবো, অর্থাৎ 3x পাবো। এবার আমরা সবকিছুই পেয়ে গেলাম, আর এখানে সময়টা দিয়ে দিয়েছে কত? প্রদত্ত সময় অর্থাৎ t 10 বছর। এবার তাহলে আমরা লিখব, যদি বার্ষিক সুদের হার r হয়ে থাকে, r% হয়, তবে r ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? সরাসরি সূত্রটা 100 ইন্টু i ডিভাইডেড বাই t ইন্টু t। ঠিক আছে, এটা হচ্ছে সরল সুদের হার বার করার এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রে ফেলে আমরা খুব সহজেই বার করতে পারি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, 100 ইন্টু i অর্থাৎ সরল সুদ, যেটা হচ্ছে 2x টাকা। তাহলে এখানে বসিয়ে দেবো 2x ডিভাইডেড বাই p অর্থাৎ আসল। তাহলে আসল এখানে কত টাকা আমরা দেখতে পাচ্ছি? আসল হচ্ছে এখানে 3x টাকা, 3x ইন্টু t, যেটা হচ্ছে 10 বছর। তাহলে এখানে x আর x ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা 0, এখানে একটা 0 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে কাটাকুটি হচ্ছে না, তাহলে উপরে থাকছে 20, নিচে থাকছে 3। এবার যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা পাবো 3 6 18, 2 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, তাহলে 6 পূর্ণ 2/3%। ঠিক আছে, তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-এর দাগে 2 বলছে, চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? দেখো, এখানে দুটো জিনিস আমাদের এখানে বলছে। কোনো আসল, অর্থাৎ এখানে আসলটা যদি আমি ধরে নিই p, তো এই p টাকাটা n বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি এখানে যদি ধরে নিই চক্রবৃদ্ধি সুদের হার r, তাহলে r% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার n বছরে, p টাকাটা n বছরে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সুদ আসল হয়ে যাচ্ছে 2p টাকা। আসল যদি p টাকা হয়, তাহলে তার দ্বিগুণ কত হবে? 2p। এই 2p টাকাটা হলো কি? সুদ আসল, অর্থাৎ a। ঠিক আছে, এ দ্বারা আমরা সুদ আসল চিহ্নিত করি। তাহলে এ বলছে 2p টাকা। এবার কত বছরে, সেই সময়টা যদি আমি ধরে নিই যে t বছরে সেটা 4 গুণ হবে। 4 গুণ অর্থাৎ আসল তো ছিল p, তাহলে এর 4 গুণ অর্থাৎ 4p হবে। তাহলে এইটা হচ্ছে সুদ আসল। তাহলে দাঁড়ালো কি? p টাকা n বছরে কি হলো? দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 2p টাকা হয়ে গেল। তাহলে কত বছরে? এটা যদি t বছর হয়, তাহলে t বছরে সেই টাকাটা মানে p টাকাটা 4p হবে। এবং এই দুটো ক্ষেত্রেতেই, দুটো ক্ষেত্র বলতে এখানে n বছরে যে দ্বিগুণ হচ্ছে এটা একটা ক্ষেত্র, আর t বছরে 4 গুণ হচ্ছে এটা আর একটা ক্ষেত্র। এই দুটো ক্ষেত্রতেই আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের হার কিন্তু r%ই থাকছে। তো এইটা কিন্তু স্থির, এটা পরিবর্তন হচ্ছে না। তাই আমি কি করব? এই দুটো ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার বার করব এবং তাকে আমরা সমান করে দেবো, কারণ এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার r%, এই ক্ষেত্রেও চক্রবৃদ্ধি সুদের হার r%। তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি সুদের হার সমান, তাই আমরা দুটোকে সমান করতে পারি। তাহলে এখানে আমরা ধরি আসলের পরিমাণ p টাকা এবং বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার r%। তাহলে যদি হয়ে থাকে, তাহলে আমরা জানি যে এখানে প্রথম ক্ষেত্রে n বছরে সবৃদ্ধি মূল বা সুদ আসল হয়, অর্থাৎ a হয়। ঠিক আছে, এই এটাকে আমরা এখানে লিখছি, সবৃদ্ধি মূল a হয় 2p টাকা, অর্থাৎ a ইকুয়ালস টু 2p। এবং যেহেতু এটা প্রথম ক্ষেত্রে, তাই আমি এখানে a1ও লিখতে পারি। তাহলে a1 হচ্ছে কত?
2p টাকা। দ্বিতীয় ক্ষেত্রে t বছরে, আমরা এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে, t বছরে সবৃদ্ধি মূল অর্থাৎ a2 হয় 4p টাকা। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, এই t বছরটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি a2 ইকুয়ালস টু কত, 4p টাকা। এবার আমরা লিখতে পারি অতএব r ইকুয়ালস টু, ঠিক আছে, r% ইকুয়ালস টু, দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারের একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম 100, আমরা এবার ব্র্যাকেট দেবো, এখানে লিখবো সময়, ঠিক আছে, মানে এইভাবে লিখবো এরকম মূল দিয়ে, এখানে লিখবো a1/p, এবং এই a1 হচ্ছে কত সময়, n বছরে, তাহলে এখানে লিখবো n -1। এটার অর্থ কি, যেমন এরকমও থাকতে পারে 2 এর, মানে এটা হচ্ছে বর্গমূল, ধরো এরকম দিয়ে দিয়েছে, অথবা এটাকে বলা হচ্ছে ঘনমূল, ঠিক আছে, এরকম ঘনমূল, তো এরকম হচ্ছে এটা nth মূল, হ্যাঁ, এইভাবে লেখা হবে। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার বার করার সূত্র। এটা প্রথম ক্ষেত্র বলে আমি এখানে a1 লিখেছি, এটা p -1, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রথম বছরে সময়টা কি ছিল, n বছর, প্রথম ক্ষেত্রে সময়টা কি ছিল, n বছর, তাই এটা আমি এখানে n লিখেছি। আর দ্বিতীয় ক্ষেত্রেও যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এটাই থাকছে, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রেও আমরা এটা সমান সমান করে দিতে পারি, যেমনটা বলেছিলাম দুটো ক্ষেত্রেই চক্রবৃদ্ধি সুদের হার সমান বলে আমরা চক্রবৃদ্ধি সুদের হারের মান প্রথম ক্ষেত্রে এত আর দ্বিতীয় ক্ষেত্রে এত হচ্ছে, এবং এই দুটো সমান হবে, তাই এখানে সমান সমান করে দিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা সময়টা ধরেছি t, তাহলে এখানে t হবে tth মূল, আর এটা হচ্ছে সুদ আসল a2/p -1, ঠিক আছে। এইবার আমরা যেহেতু জানি এই দুটো সমান, তাহলে এখান থেকে 100 আর এখান থেকে 100 কেটে গেল, আর এখানে মানগুলো আমরা বসিয়ে দিই, n a1 কত আমরা জানি 2p/p -1, আর এখানে t টা আমাদের বার করতে হবে, a2 টা হচ্ছে 4p/p -1। এবার দেখো এখানে এদিকেও আছে -1, এদিকেও আছে -1, তাহলে -1টা লিখবো না, কারণ এই -1টা যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে প্লাস হবে, তাহলে প্লাস হয়ে গেলে ওই +1 আর -1 কেটে যাবে, তাই -1টা না লিখলেও হবে। তাহলে এখানে p আর p ক্যান্সেল হয়ে গেল, আর এখানে p আর p ক্যান্সেল হয়ে গেল, -1 তোমার লেখার দরকার নেই, ইকুয়ালস টু, এইবার বন্ধুরা তোমরা এখানে এই জিনিসটা শিখে নাও। দেখো তোমাকে যদি এরকম বলে দেয় 4 আর এখানে যদি বর্গমূল থাকে, তাহলে এর অর্থ হলো সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা লিখতে পারি 4 এর পাওয়ার 1/2। একইভাবে যদি এখানে 6 আর এখানে যদি ঘনমূল দেয়, তাহলে এখানে আমি লিখতে পারি 6 এর পাওয়ার 1/3। তাহলে এই অর্থে যদি আমাকে এখানে দেয় 8 আর এইটা হচ্ছে n, nth মূল, তাহলে এটাকে কি লিখবো, 8 এর পাওয়ার 1/n, ঠিক আছে। এটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি। তাহলে এই অর্থে আমরা এখানে লিখবো 2 এর পাওয়ার 1/n, আর এদিকে লিখবো 4 এর পাওয়ার 1/t। এবার দেখো আমরা খুব সহজেই এই 4টাকে 2 এর আকারে লিখতে পারি, তাহলে এখানে লিখবো 2 এর পাওয়ার 2 আবার তার পাওয়ার 1/t। এবার এই 2 এর যে পাওয়ার আর তার আবার হোল যে পাওয়ার, এই দুটো পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়, ঠিক আছে, এটা সূচকের নিয়ম, আমরা গুণ করব। তাহলে গুণ করলে কি হচ্ছে, 2 এর সাথে 1/t যদি গুণ করি তাহলে 2 এর সাথে 1 গুণ হবে বাই টি, তাহলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার 2/t। এবার দেখো সূচকের আরেকটা নিয়ম আমি এখানে প্রয়োগ করছি। সূচক বলছে যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়, তাহলে m ইকুয়ালস টু n হবে। তাহলে এখানে তুমি এই 2টাকে ভাবো a, তাহলে a এর পাওয়ার 1/n ইকুয়ালস টু a এর পাওয়ার 2/t, তাহলে যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি
এটা হচ্ছে n আর এটা হচ্ছে n, অর্থাৎ 1/n আর 2/t এই দুটো সমান হবে, অর্থাৎ 1/n ইকুয়ালস টু 2/t। এবং আমরা যেহেতু t এর মান বার করবো, তাহলে এখানে কোনাগুনি যদি গুণ করি বা আর যদি গুণ করি, t এককে t পাচ্ছি, ইকুয়ালস টু 2n বছর। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি পেলাম? 2n বছর। পরের অঙ্ক 4 দাগে 3, একটি যৌথ ব্যবসায় অশোক, অজয় ও অনুপের মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। 4 মাস পর অশোক তার অর্ধেক মূলধন তুলে নেয় ও আরো 4 মাস পরে 6,072 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? দেখো বন্ধুরা, অঙ্কটা খুব ভালো অঙ্ক। অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয় জানো তো? অংশীদারি কারবারে যারা অংশীদারগণ বা যারা ব্যবসায়ী আছে, তারা যখন বছরের শুরুতে ব্যবসাটা করে, তখন এই করতে করতে হঠাৎ ব্যবসাদার বা অংশীদারগণের মধ্যে যদি কেউ একজন বা দুজন বা সবাই যদি এরকমটা করে যে হঠাৎ করে কেউ টাকা তুলে নিল, বা হঠাৎ করে কেউ যদি টাকা যোগ করে বা নিয়োজিত করে, তাহলে পুরো ব্যবসার যে হিসাবটা হয় সেখানে 1 মাসের ভিত্তিতে হিসাবটা করতে হয়। মানে আমি বলতে চাইছি এটা, ধরো তুমি তোমার বন্ধু দুজন মিলে ব্যবসা করছো, এ আর বি দুজন মিলে ব্যবসা করছো। তাহলে তুমি ব্যবসাতে ধরো লাগিয়েছো 10,000 টাকা বছরের শুরুতে, আর তোমার বন্ধু লাগিয়েছে ধরে নাও 20,000 টাকা ব্যবসাতে শুরুতে। এবার হঠাৎ করে তুমি জানতে না, তুমি কিন্তু এই 10,000 টাকা আর তোমার বন্ধু 20,000 টাকা বছরের শুরুতে লাগিয়েছো এবং তোমরা ঠিক করেছো যে এই টাকাটা সারা বছরই থাকবে, ব্যবসাতে লেগে থাকবে। কিন্তু হঠাৎ করে তুমি ব্যবসাতে কি করলে, আরো 5,000 টাকা যোগ দিলে, ঠিক আছে, এবং সেটা ধরে নাও 5 মাস পর যোগ দিলে। কিন্তু তোমার বন্ধু কিছু করলো না, তোমার বন্ধু 20,000 টাকাই ব্যবসাতে লাগিয়েছিল, সেটাই থাকলো। কিন্তু তুমি 5 মাস পর 5,000 টাকা যোগ দিলে। এর ফলে কি হলো, পুরো ব্যবসার যে হিসাবটা হয় না, সেই হিসাবটার মূলধনটা আমি কিভাবে বার করব? প্রথমে তো মূলধনের অনুপাত ছিল 1:2, মানে 10,000:20,000, সেখান থেকে আমরা 1:2 পাবো। কিন্তু এই যে টাকাটা, এই টাকাটা তোমার পুরো তো সারা বছর চলছে না এই একইভাবে, কারণ তোমার 5 মাসের পর থেকে তোমার মূলধনটা বেড়ে গেল, কারণ তুমি 5,000 টাকা অতিরিক্ত যোগ করেছো। অর্থাৎ তোমার 5 মাসের পর থেকে তোমার মূলধন হয়েছে 15,000 টাকা। তাহলে আমি মূলধন কোনটা ধরবো? 10,000 ধরবো না 15,000 ধরবো, নাকি গড় ধরবো 10,000 15,000? তাহলে এইভাবে তো আমরা হিসাব করতে পারবো না, আমরা কোনটা ধরবো? তখন কি করতে হয়, আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের এটা ধরে নিতে হয় যে 10,000 আর 20,000 টাকা লাগানোর ফলে, এআরবি যে 10,000 20,000 টাকা লাগিয়েছিল, এই টাকা লাগানোর ফলে বছরের শেষে যে লাভটা তাদের হতো, সেই টাকাটা তারা বছরের শেষে তুলে নিত, লভ্যাংশ হিসেবে তুলে নিত। এখন তারা কি করবে, ওই টাকাটা প্রত্যেক মাসে তারা তুলবে। এতে কি হবে, তারা প্রত্যেক মাসে তোলার ফলে কি আছে, এ প্রথম মাসে 10,000 টাকা, বি তাহলে প্রথম মাসে 20,000 টাকা লাগালো, এবং লাগানোর ফলে যে লাভটা হলো সেই লাভটা তারা তুলে নিল। তারপর এইরকম ভাবে 2 মাস 3 মাস 4 মাস প্রত্যেক মাসে তারা তুললো। আর 5 মাসের শেষে, মানে 5 মাসের শুরুতে যদি এ 5,000 টাকা লাগায়, তাহলে কি হবে, ওই 5 মাসটা এর 15,000 টাকা খাটবে, আর বি এর কিন্তু 20,000 টাকা খাটলো পঞ্চম মাসটাতে। তাহলে পঞ্চম মাসের শেষে এ আর বি এর মূলধনের অনুপাত কিন্তু পাল্টে যাবে। পাল্টে কত হবে, 15,000:20,000, অর্থাৎ 15:20, অর্থাৎ 3:4। তাহলে অনুপাত পরিবর্তন হয়ে গেল। তাহলে এই অনুপাতে তারা আবার লাভ পাবে, এবং তারপরে আর কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি। সুতরাং এই অনুপাতেই কিন্তু 5 মাসের পর থেকে তারা লভ্যাংশ পাবে। তার মানে ঘটনাটা এরকম হলো যে যখন ব্যবসায় কেউ বা ব্যবসাদারগণ, একের বেশি হতে পারে, তো ব্যবসায়ী বা ব্যবসাদারগণ যদি এরকম হয় যে হঠাৎ করে কেউ টাকা যুক্ত করে অথবা কেউ যে টাকা তুলে নেয়, তখন পুরো লভ্যাংশটা যেটা বছরের শেষে হচ্ছিল, সেই লাভটা তারা প্রত্যেক মাসে তুলে নেবে। আমরা ধরে নিতে পারি যে তারা প্রত্যেক মাসে তুলে নেবে, এবং যদি প্রত্যেক মাসে তারা তুলে নেয়, তাহলে তারা যে মূলধনটা বছরের শুরুতে লাগিয়েছিল, সেই টাকাটা তারা প্রত্যেক মাসে লাগাবে। মাসিক ভিত্তিতে আমাদের লভ্যাংশ, মানে মূলধনটা বার করতে হবে, ঠিক আছে, মাসিক ভিত্তিতে আমাদের মূলধনটা বার করতে হবে। তো এক্ষেত্রে 4 মাস পর অশোক হঠাৎ করে অর্ধেক মূলধন তুলে নিয়েছে,
তাহলে আগে আমাকে দেখতে হবে কত মূলধন লাগিয়েছিল। এই ভগ্নাংশের অনুপাত থেকে কিন্তু আমরা বেশি ধারণা পাই না। তাই আমাদের সবার প্রথমে কি করতে হবে, ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে। সেখান থেকে আমরা ধারণা পাবো অশোক কত টাকা লাগিয়েছে, অজয় কত টাকা ব্যবসা লাগিয়েছে, অনুপ কত টাকা লাগিয়েছে। এখানে অজয় আর অনুপ কোনো রকমভাবে ব্যবসায় পরিবর্তন করেনি, তাই তাদের দুজনের টাকা ব্যবসাতে কিন্তু 8 মাস খাটবে। এগুলো 8 মাস কেন? দেখো, ব্যবসা শুরু হওয়ার 4 মাস পরে অশোক অর্ধেক তুলে নিয়েছে। তার মানে 4 মাস ব্যবসা চললো, অশোক কোনো রকমভাবে পরিবর্তন করেনি, অজয় অনুপ তো পরিবর্তন করেনি। তারপর আরো 4 মাস, তার মানে মোট 8 মাস হলো। আরো 4 মাস পরে লাভটা হয়েছে এত টাকা, তার মানে মোট 8 মাস তাহলে ব্যবসাটা হয়েছে। তাহলে 8 মাসে অশোক অশোকের টাকা দুভাবে খাটলো। একবার যে টাকা প্রথমে লাগিয়েছিল সেই টাকাটা, তারপরে আবার যে টাকা লাগিয়েছিল তার অর্ধেক টাকা সে তো তুলে নিয়েছে। তার মানে ওই টাকাটা, প্রথমে যে টাকাটা লাগিয়েছিল সেই টাকাটা আর খাটছে না 4 মাসের পর থেকে। তাহলে প্রথম 4 মাস তার যে টাকাটা লাগিয়েছিল সেই টাকাটাই খাটবে, আর পরের 4 মাস যে টাকাটা লাগিয়েছিল তার অর্ধেক টাকাটা খাটবে। আর অজয় আর অনুপের 8 মাস কিন্তু প্রত্যেক মাসে যে টাকাটা লাগিয়েছিল সেই টাকাটা প্রত্যেক মাসে তার খাটবে, অর্থাৎ 8 মাস খাটবে। তাহলে 8 মাসে মোট কত খাটবে, যে টাকা লাগিয়েছিল সেটা ইন্টু 8, এইভাবে আমরা বার করবো। ঠিক আছে, দেখো অঙ্কটা করছি আমি, তোমরা বুঝতেই পারবে আমি কিভাবে করছি। তাহলে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশের অনুপাতটা পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর করা। তাহলে অশোক, আমি এখান থেকে সমাধান করছি। অশোক, অজয় ও অনুপের মূলধনের অনুপাত 1/2 1/3 1/4। আমার ভিডিওগুলো যারা রেগুলার ফলো করছো তারা নিশ্চয়ই জানো এই ভগ্নাংশের অনুপাতকে কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হয়। তো যারা জানো না তাদের জন্য আমি বলছি যে এইরকম ভগ্নাংশের অনুপাত যখন থাকবে তখন কি করতে হয়, এই নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে আমরা লসাগু করব। ঠিক আছে, লসাগু করব। এবং 2, 3, 4 এর লসাগু আমরা আরো একটু সহজে করতে পারি। এর মধ্যে যে বড় সংখ্যাটা হচ্ছে না, যেমন দেখো দুটো সংখ্যার লসাগু করো প্রথমে, 2 আর 3 এর লসাগু কত হবে? এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে কত হলো? 6। এবার 6 আর 4 এর লসাগু করো। 6 আর 4 এর লসাগুর মধ্যে দেখো সবথেকে বড় সংখ্যাটা কোনটা? 6। এবার এই 6 এর 6 সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে? হচ্ছে না। তাহলে 6 এর দ্বিগুণ করো, 12। 12 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে? হচ্ছে। তাই 4 12 হচ্ছে এখানে লসাগু। ঠিক আছে, আমি এরকম তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দিলাম, এইভাবে তোমরা করতে পারো। অথবা বড় সংখ্যা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দ্বিগুণ, 3 গুণ এরকম ভাবে তোমাদের করতে হবে। তাহলে 4 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই 4 লসাগু হচ্ছে না। এবার 4 এর দ্বিগুণ করো 8। 8 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই 8 লসাগু হচ্ছে না। 4 এর 3 গুণ করো 12। তাহলে 12 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 12ই হবে লসাগু। তাহলে এই 12 দিয়ে এইভাবে করতে পারো, অথবা তোমরা যে পদ্ধতি জানো ঠিক আছে সেই পদ্ধতিতেও করতে পারো। তো 1/2 ইন্টু 12 গুণ করবো ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। তাহলে 2 এর সাথে এখানে 12 কেটে গেলে কত হবে? 6 হবে। 3 এর সাথে 12 কেটে গেলে এখানে কত হবে? 3 4 12, আর 4 কত 12? 3। তাহলে 6:4:3। দেখো এই যে অনুপাতটা পেলাম, এর থেকে আমি বুঝতে পারছি অজয় যদি 6 টাকা ব্যবসায় নিয়োজিত করে, অজয় মানে অশোক যদি 6 টাকা ব্যবসায় নিয়োজিত করে, তাহলে অজয় সেখানে 4 টাকা নিয়োজিত করছে, আর অনুপ সেখানে 3 টাকা নিয়োজিত করছে। এবার এখানে আমরা কিন্তু প্রকৃত মূলধন কিন্তু না, এটা হচ্ছে অনুপাত। তো আমরা প্রকৃত মূলধন ধরার জন্য আমরা এখানে একটা চলক সংখ্যা ধরে নেবো এক্স। তাহলে আমি ধরে নেবো অশোকের মূলধন হচ্ছে 6x টাকা, অজয়ের মূলধন 4x টাকা, আর অনুপের মূলধন 3x টাকা, এইভাবে ধরে নেবো। তাহলে ধরি অশোকের মূলধন 6x টাকা, অজয়ের মূলধন 4x টাকা, এবং অনুপের মূলধন 3x টাকা।
এবার অশোক যদি তার মূলধনের অর্ধেক তুলে নেয়, তার কাছে 6x টাকা ছিল, সেটা সে লাগিয়েছে। এরপর যদি অর্ধেক তুলে নেয়, তাহলে অর্ধেক তুলে নেওয়ার মানে কি? 6x লাগিয়েছিল, অর্ধেক তুলে নিয়েছে, অর্থাৎ 3x টাকা তুলে নিয়েছে। তাহলে প্রথমে 6x ছিল, যদি 3x টাকা তুলে নেয় তাহলে বাকি এই টাকাটা তার বাকি 4 মাস খাটবে। প্রথম 4 মাস তাহলে 6x টাকা কেটেছিল, আর পরের 4 মাস তার 3x টাকা খাটবে। ঠিক আছে? তাহলে 1 মাসের ভিত্তিতে আমরা এখানে বেশি লিখবো না, কারণ এটা শর্ট প্রশ্ন, আমরা খুব বেশি লিখবো না, আমরা এখানে কম লেখাতেই অঙ্কটা করে দেবো। ঠিক আছে? তো 1 মাসের ভিত্তিতে অশোকের মূলধন, তাহলে এই 6x টাকা প্রথম 4 মাস চলেছিল, আর পরে 6x বাই 2 অর্থাৎ 3x টাকা, এটা হচ্ছে পরের 4 মাস চলবে। তাহলে 24x, আর এখানে হচ্ছে 3x ইন্টু 4, অর্থাৎ আমরা কত পেলাম? এখানে 3 4 12 হচ্ছে, তাহলে 24x প্লাস 12x, এত টাকা, অর্থাৎ 36x টাকা। এবং যেহেতু আমরা অশোকের টাকাটা 1 মাসের ভিত্তিতে বার করেছি, তাহলে বাকি অজয় আর অনুপের টাকাটাও 1 মাসের ভিত্তিতে বার করতে হবে। তাহলে এখানে আমরা অজয়ের টাকা দেখতে পাচ্ছি 4x টাকা, তাহলে অজয় যদি প্রত্যেক মাসে 4x টাকা লাগায়, তাহলে 8 মাসে মোট কত টাকা লাগাবে? 8 ইন্টু 4x টাকা। তাহলে অজয়ের মূলধন 1 মাসের ভিত্তিতে, অজয়ের মূলধন 4x ইন্টু 8 কেন? কারণ 8 মাস ব্যবসাটা চলেছিল। তাহলে 4 8 32x টাকা। একইভাবে আমরা বার করব অনুপের 1 মাসের ভিত্তিতে, অনুপের মূলধন, অনুপ লাগিয়েছিল 3x টাকা, তাহলে প্রত্যেক মাসে 3x লাগালে 8 মাসে 24x টাকা। এবার তাহলে আমরা মূলধন অনুপাত বার করব। অতএব অশোক, অজয় ও অনুপের মূলধনের অনুপাত 36x, 32x, 24x। তাহলে প্রথমে x গুলো ক্যান্সেল হলো, আর তারপর আমরা কত দিয়ে কাটবো? এরপর আমরা 4 দিয়ে কাটবো। 4 9 36, 4 8 32, 4 6 24। তাহলে এবার আমাদের এখানে দেখো মোট লাভটা দিয়ে দিয়েছে, মোট লাভ এত টাকা, আর অশোকের লভ্যাংশ চাইছে। এবার মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়, তাহলে আমি বলতেই পারি অতএব 6072 টাকা থেকে অশোকের লভ্যাংশ কত হবে? 6072 সাথে আমরা গুণ করব। অশোক হচ্ছে 9 টাকা পাচ্ছে, যখন মোট টাকা 9 8 6, মানে 9 প্লাস 8 প্লাস 6, এটা হচ্ছে মোট টাকা। তাহলে মোট টাকার মধ্যে 9 টাকা পাচ্ছে অশোক, তাহলে এত টাকার মধ্যে কত পাবে? এবার আমরা এখানে কাটাকুটি করি। 6072 ইন্টু 9 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 17, আর এদিকে 6 23। এবার 23 দিয়ে আমরা এটাকে যদি কাটি, তাহলে আমরা কত পাচ্ছি দেখি। 23 তো মৌলিক সংখ্যা, সুতরাং এটাকে ভাগ করতে হবে। 23 দুগুণে 46, 4 1 7। আচ্ছা, 23 6 138। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 9 হাতে 1, তাহলে 1 এখানে 2, তাহলে 23 4, 3 4 12, হাতে 1 4 8 9, অর্থাৎ এটা মিলে গেল। ঠিক আছে? তাহলে কত হলো? 264। তাহলে 23 আর এখানে 264, 264 এর সাথে আমরা 9 গুণ করব। তাহলে 4 9 36, হাতে 3, 6 9 54, 54 আর 3 57, হাতে 5, 9 2 18, 18 আর 5 23, অর্থাৎ 2376 টাকা। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর।
পরের প্রশ্ন 4 এখানে দিয়েছি x প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ এটা হচ্ছে একটা মিশ্রকরণী। এই মিশ্রকরণীর মানটা হচ্ছে 9 হলে x মাইনাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান কত? তোমরা সবাই জানো যে এই করণীটার এটা হচ্ছে অনুবন্ধী করণী। তো যখন একটা করণীর অনুবন্ধী করণী দিয়ে দেওয়া হয় বা তার মান চাওয়া হয়, তখন আমরা সেক্ষেত্রে কি করব, যে যেহেতু তারা পরস্পর অনুবন্ধী করণী, তাই এই করণীটার সাহায্যে আমরা এইটার মান খুব সহজেই বার করতে পারবো। একটা করণী দিয়ে দিলে তার অনুবন্ধী করণী যদি চাওয়া হয়, তাহলে যে করণীটা দেওয়া থাকবে তার কি করব, আমরা অনন্যক বার করব। মানে এই করণীটার অনন্যক বার করব। অনন্যক বার করে এটাকে আমরা কি করব, করণী নিরসন করব। তাহলে অপর মানে এই করণীটার যে অনুবন্ধী করণী সেটা পেয়ে যাব। মানে আমি বলতে চাইছি, যেমন ধরো তোমার কাছে a প্লাস রুট বি আছে, তাহলে এই a প্লাস রুট বির অনুবন্ধী করণী হবে a মাইনাস রুট বি। তাহলে এটা বার করব কি করে, তখন এই রাশিটার অনন্যক করব। এখানে কত আছে, এইটা বাই 1, তাহলে এখানে করব 1 বাই a প্লাস রুট বি। এবার এইটাকে আমরা করণী নিরসন করব। করণী নিরসন কিভাবে করে তোমরা সবাই নিশ্চয়ই জানো। তাহলে a প্লাস রুট বি কি আছে, এটা করণী নিরসন উৎপাদক a মাইনাস রুট বি দিয়ে উপর নিচে গুণ করব, তাহলেই আমরা কিন্তু এইটা পেয়ে যাব, অর্থাৎ এইটা পেয়ে যাব। এখানে আমরা সেটাই করব। এখানে এই রাশিটা দিয়ে দিয়েছে, তাই এটাকে আমরা সবার প্রথমে অনন্যক করব, অর্থাৎ উল্টে দেব। তাহলে x প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে বাঁদিকে, যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে এর বাঁদিকে যদি আমি অনন্যক করি, তাহলে ডান দিকের সংখ্যাটাকে অনন্যক করতে হবে। এটা 9 আছে, 9 বাই 1, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 9। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি বন্ধুরা। আচ্ছা, নেক্সট আমি এবার কি করব, এখানে করণী নিরসন করব। তাহলে 1 বাই এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এই রাশিটার, এই করণীটার অনুবন্ধী করণী এটা, এবং সাথে সাথে এটাই আবার এটার করণী নিরসন উৎপাদক। তাই এখানে আমরা এটা দিয়েই ওপর নিচে গুণ করে দেব। উপরে গুণ করব, নিচেও গুণ করব। আর আমি ডান দিকের সংখ্যার কোনো রকম ভাবে পরিবর্তন করছি না। এবার আমরা কি পাচ্ছি, একের সাথে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে একের সাথে যদি এই সংখ্যাটাকে গুণ করি, আমরা এটাই পাবো। আর নিচে দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, এক্সটাকে যদি a ভাবো আর স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9টাকে যদি b ভাবো, তাহলে এখানে কি আছে, a প্লাস বি, আর এখানে কি আছে, a মাইনাস বি, তাই না? তাহলে এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে a আমি কি ধরেছি, x, তাহলে এখানে কি হবে, x স্কোয়ার, আর b এখানে কি ধরেছি, এই পুরো অংশটা রুট এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে রুট এক্স স্কোয়ার মাইনাস 9 এটার স্কোয়ার ইকুয়ালস টু হবে 1 বাই 9। এরপর নেক্সট স্টেপে আমরা লিখব এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 এর বর্গমূল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, এবার স্কোয়ার রুটের যদি আবার স্কোয়ার হয়, তাহলে এখান থেকে স্কোয়ার রুটটা আর থাকে না। আমরা জানি এই জিনিসটা, রুট 2 এর স্কোয়ারের অর্থ কি, 2। ঠিক আছে, তাহলে এই অর্থে এখানে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 9। অবশ্যই এখানে ব্র্যাকেট দেবো, খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, ব্র্যাকেট দেবো তার কারণ এখানে আগে মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেটে রাখবো, তার কারণ মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দেখো এখানে চিহ্ন পরিবর্তন হবে নেক্সট স্টেপে। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার লিখবো, এখান থেকে ব্র্যাকেট থেকে দুটো সংখ্যা বার করবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে, আর এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে আমরা প্লাস পাচ্ছি, তাহলে প্লাস 9 ইকুয়ালস টু 1 বাই 9। এবার এই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি উপরে এক্স মাইনাস, এদিকে পাচ্ছি রুট এক্স স্কোয়ার মাইনাস 9, এদিকে 9 ইকুয়ালস টু 1 বাই 9। এবার এই 9 কেটে গেল, তাহলে আমরা উত্তর হিসেবে পেলাম কি, এক্স মাইনাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু কত, 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-5, এ সি এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হচ্ছে, সি বি এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হচ্ছে, তাহলে এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। দেখো এই ধরনের অঙ্ক আমি একটু শর্টকাটে তোমাদের বোঝাচ্ছি, তারপর আমি পুরো অঙ্কটা করেও দেবো। এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, তো সেখানে কি করবে, দেখো ব্যস্ত সম্পর্ক মানে তোমরা জানোই
ব্যস্তভেদ বা ব্যস্ত সম্পর্ক মানে তোমরা জানো যে দুটো রাশির মধ্যে কোনো একটা রাশির মান বাড়ালে অপর রাশিটা যদি কমে যায়, বা একটা রাশির মান কমালে যদি অপর রাশিটার মান বেড়ে যায়, তবে সেটা ব্যস্ত সম্পর্ক হয়। আর সরল সম্পর্কের অর্থ হচ্ছে একটা রাশির মান বাড়ালে যদি অপর রাশিটার মান বেড়ে যায় বা কমালে যদি কমে যায়, তাহলে তাদের মধ্যে সরল সম্পর্ক হয়। তো এখানে সি আর বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে আমরা দেখতে পাচ্ছি। তার অর্থ কি? যদি আমি কি করি, যদি আমি বিটাকে যদি বাড়াই, হ্যাঁ, বিটাকে যদি বাড়াই, তাহলে বি যদি বাড়াই তাহলে সি কি হবে? কমে যাবে। তাহলে সি এর মান কমে যাবে। এবার দেখো সি তো কমে যাচ্ছে, এবার যদি সি যদি কমে যায় তাহলে এ কি হবে? বাড়বে, কারণ এখানে সি আর এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে সি যদি কমে যায় তাহলে এ বাড়বে। তাহলে আমরা কি পেলাম? বি বাড়ালে এ বাড়ছে, তাহলে বি বাড়ালে যদি এ বাড়ে তাহলে বি আর এর মধ্যে বা এ আর বি এর মধ্যে কি সম্পর্ক? সরলভেদ সম্পর্ক আছে। তাহলে এখানে আমরা উত্তরটা বুঝে গেলাম। এবার আমরা তো এইভাবে দেখাতে পারবো না, এটা আমরা বুঝে গেলাম এইটা হবে, কিন্তু আমরা অঙ্কটা যখন করবো তখন আমাদের এইভাবে করতে হবে যে এ, এখান থেকে আমরা লিখবো k1/c, এখানে একটা ধ্রুবক ধরে নিচ্ছি k1, ঠিক আছে? তাহলে ভেদ চিহ্নটা তুলে দিচ্ছি, তাহলে আসছে k1। এখান থেকে আমরা বার করে নেবো ac ইকুয়ালস টু k1। একইভাবে এখান থেকে লিখবো c ইকুয়ালস টু k2/b, ঠিক আছে? এটা যেহেতু ব্যস্তবের সম্পর্ক তাহলে ধ্রুবকটা সবসময় উপরে থাকবে, k2/b। এখান থেকে আমরা লিখবো bc ইকুয়ালস টু k2, আর এই k1 k2টা কি এটা লিখে দেবে। k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই এটা লিখবে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই এসি আর বিসি কে ভাগ করে দেবে। এখন এসি বাই বিসি ইকুয়ালস টু k1/k2। আমরা ভাগ কেন করলাম এটা একটা প্রশ্ন হতে পারে। দেখো আমাদের এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, তার মানে সেখানে তো সি নেই। এবার ভাবো এসি আর বিসি, এখান থেকে যদি আমাকে সি কে যদি সরাতে হয় তাহলে ভাগ করলে তবেই তো সি আর সি কেটে যাবে, গুণ করলে তো সি 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 স্কোয়ার হয়ে যাবে, কিন্তু আমাদের সিটাকে তো সরাতে হবে, তাই এখানে ভাগ করব। তাহলে সি আর সি কেটে গেল, তাহলে আমরা কি পেলাম? এ বাই বি ইকুয়ালস টু এই k1/k2 মানে কি? ধ্রুবক। তো k1 k2 মানে ধ্রুবক, তাহলে k1 k2 দুটোই ধ্রুবক, তাহলে k1/k2 সেটাও ধ্রুবক হবে। তাহলে ইকুয়ালস টু আমরা এখানে ধ্রুবক লিখছি। তাহলে এবার দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে এর অর্থই হচ্ছে যে এ আর বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক। এটা তোমরা মনে রাখবে, দুটো রাশির মধ্যে যদি এরকম সম্পর্ক হয় যে দুটো রাশির ভাগফল ধ্রুবক, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হয়? সরল ভেদ সম্পর্ক। আর যদি গুণফল হয় ধ্রুবক, তাহলে সেটা ব্যস্ত ভেদ সম্পর্ক হয়। এক্ষেত্রে ভাগফল এসছে, তাই সরল ভেদ সম্পর্ক এখানে আসবে। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-6, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা বৃত্ত আছে যার কেন্দ্র ও এবং তার মধ্যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, যেখানে সিওডি কোণের মান 100°, বিএসি কোণের মান 30°, হলে বিসিডি মান কত? খুব সহজ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক। তো আমরা এখানে একটা বৃত্ত আঁকবো। এবার এই বৃত্তের কেন্দ্র ও এবং তার মধ্যে একটি চতুর্ভুজ আছে, ধরে নাও চতুর্ভুজটা এরকম। এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি এটা এ, এখানে নাম দাও এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার কি কি বলেছে? এটা হচ্ছে ও। এবার বলছে সিওডি, তাহলে এই কোণটা সিওডি, এই কোণটা বলে দিয়েছে 100°, এটা হচ্ছে ও, ঠিক আছে? তো আমি এখানে আপাতত লিখছি বিএসি, বিএসি, তাহলে এই কোণটা, এটা আমি অন্য কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এইটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে 30°। বিসিডি, তাহলে বিসিডি অর্থাৎ আমাদের বার করতে হবে এই কোণটা, ঠিক আছে? এই কোণটা আমাদের বার করতে হবে, কত হবে? দেখো
আমরা এই কোণটা বার করতে গেলে যেটা করব সেটা হলো এই সমগ্র কোণটার মান বার করব। যদি বলো কেন, তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের এই যখনই বলছে বৃত্তস্থ চতুর্ভুজ তখন এই কথাটা নিয়ে আমাদের ভাবতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত আমাদের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল বা সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে। দেখো এখানে যে সি কোণটা আছে আর এখানে যে এ কোণটা আছে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে যেহেতু আমাদের সি কোণটা বার করতে হবে, তাহলে এ কোণটা যদি আমি বার করে নিতে পারি তাহলে সেই কোণটা 180 ডিগ্রি থেকে বাদ দিলেই আমি সি কোণটার মান পেয়ে যাব। এবার এই এ কোণটা বার করাটা কিন্তু একটু সহজ ব্যাপার। আমাদের প্রথমে এ কোণটাকেই বার করতে হবে। এই এ কোণ দুটো কোণের সমন্বয়ে তৈরি হয়েছে, একটা এই ছোট একটা কোণ আর এই পাশের কোণটা। তো এই পাশের কোণটা তো আমি দেখতেই পাচ্ছি 30 ডিগ্রি এখানে দিয়েই দিয়েছে। তাহলে আমাদের শুধু এই ছোট্ট এই কোণটা বার করতে হবে, ঠিক আছে? ছোট ওই কোণটা বার করতে হবে। তাহলে এই কোণটা বেরিয়ে গেলেই এর সাথে 30 ডিগ্রি যোগ করলেই আমরা পেয়ে যাব এই সমগ্র কোণটা। আর এই কোণটা বেরিয়ে গেলেই 180 থেকে বাদ দিলে এইটা পেয়ে যাবো। এবার দেখো এই ছোট কোণটা বার করাটাও খুব ইজি। কি করে দেখো, দেখো এখানে আমি আলাদা করে ছবিটা আঁকছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এখানে হচ্ছে ডি বিন্দু আছে, এখানে সি বিন্দু আছে। তাহলে এই ডি ও আর ও সি যুক্ত করলে এই যে কোণটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই ডি আর সি বিন্দু দিয়ে দেখো আরো একটা কোণ গেছে, এইরকম একটা কোণ তৈরি হচ্ছে। এই ডি আর সি বিন্দু দিয়ে তৈরি হচ্ছে বৃত্তের পরিধির উপর এই কোণটা। তাহলে এটা কি পরিধিস্থ কোণ। এবার উপপাদ্য বলছে যে কেন্দ্রস্থ কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ এই কোণটার দ্বিগুণ হবে, কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হবে। তার মানে কেন্দ্রস্থ কোণ যা হবে পরিধিস্থ কোণ বা বৃত্তাংশস্থ কোণ তার অর্ধেক হবে। তাহলে এখানে ছবিতে দেখতেই পাচ্ছ এই কোণটা 100 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? 50 ডিগ্রি হবে। তাহলে সমগ্র কোণটা কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে আমি বলতেই পারি যে এই কোণটা, যে কোণটা আমাদের বার করতে হবে সেই কোণটার মান 100 ডিগ্রি। 180 থেকে 80 ডিগ্রি বাদ দেবো, তাহলে 100 ডিগ্রি পাবো। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এটা সমাধান করব। তাহলে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই কোণটার মান 50 ডিগ্রি কি করে হলো সেই যুক্তিটা দেব। লিখব যেহেতু অ্যাঙ্গেল সিওডি ও অ্যাঙ্গেল এ ডিএসি হলো একই বৃত্তচাপের উপর অবস্থিত যথাক্রমে সিওডিটা কেন্দ্রস্থ কোণ, তাহলে আগে লিখব কেন্দ্রস্থ কোণ, যথাক্রমে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তাংশস্থ কোণ বা পরিধিস্থ কোণ। কোনটা পরিধিস্থ কোণ? এইটা ডিএসি, ডিএসি এই কোণটা। তাহলে আমরা বলতেই পারি অতএব ডিএসি কোণের মানটা কি হবে? ডিএসি কোণের মানটা হবে অর্ধেক কেন্দ্রস্থ সিওডি কোণের। ঠিক আছে? এবার সিওডি কোণের মানটা 100 ডিগ্রি দিয়েছে এখানে, তাহলে তোমরা বসিয়ে দাও হাফ ইন্টু 100 ডিগ্রি। এখানে উল্লেখ করে দাও যে সিওডি কোণটা 100 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি? অতএব অ্যাঙ্গেল ডিএসি আমরা পাচ্ছি 50 ডিগ্রি। এবার এই কোণটা আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার আমরা এখানে লিখবো, এর পরের স্টেপ আমি এখানে লিখছি, তোমরা খাতা খুলে অবশ্যই পরপর লিখবে। এবার লিখবে অ্যাঙ্গেল বি এ ডি অর্থাৎ এই পুরো কোণটা। ঠিক আছে? বি এ ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল যেটা পেলাম এক্ষুনি ডি এ সি প্লাস এই কোণটা যেটা দেওয়া আছে বিএসি, এই দুটোকে যোগ করে দেবো অর্থাৎ 50 ডিগ্রি প্লাস বিএসি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখানে আমরা উল্লেখ করে দেবো যেহেতু বিএসি 30 ডিগ্রি এটা দেওয়া আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার এটা 80 হলে এটা 100 কি করে হচ্ছে? তার কারণ এই দুটো কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাই এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এবার লিখবো যেহেতু অ্যাঙ্গেল বি এ ডি ও অ্যাঙ্গেল বি সি ডি
অর্থাৎ এই দুটো কোণকে বলছি বিএডি আর বিসিডি হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সমূহ, অতএব আমরা লিখতেই পারি এই দুটো কোণের যোগফল কত, অতএব অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার বিএডি কোণের মান 80 ডিগ্রি, তাহলে এটা বসিয়ে দাও, 80 ডিগ্রি প্লাস বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি অর্থাৎ 100 ডিগ্রি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 100 ডিগ্রি, তাই তো? খুব সহজ অঙ্ক। পরের প্রশ্ন 4 দাগের 7 বলা হচ্ছে ও কেন্দ্র বৃত্তের 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি। দুটো সমান্তরাল জ্যা আছে যাদের দৈর্ঘ্য কিন্তু আলাদা, 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার, এবং এই দুটি জ্যা বৃত্তের কেন্দ্রের কি বলছে বিপরীত পার্শ্বে অবস্থিত, অর্থাৎ কেন্দ্রের দুপাশে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব, তাহলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এরকম একটি বৃত্ত আছে, ধরে নাও এরকম একটি বৃত্ত আছে এবং এই বৃত্তের কেন্দ্রের দুপাশে, কেন্দ্র হচ্ছে ও, এবং এই কেন্দ্রের দুপাশে দুটো জ্যা আছে যাদের দৈর্ঘ্য কিন্তু আলাদা, এবং এখানে দুটো জ্যা আমি এখানে দেখাচ্ছি, একটা জ্যা বড় একটা জ্যা ছোট। আমি এখানে ধরে নিচ্ছি এই জ্যাটা হচ্ছে বড়, এটার নাম দিচ্ছি সিডি, আর যে জ্যাটা ছোট সেটা কিন্তু নিচের দিকে থাকবে, বেশি দূরে থাকবে, এটা আমি ধরে নিচ্ছি এবি। এবং এই জ্যা দুটোর মধ্যে যে দূরত্ব সেটা আমি এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে লম্ব দূরত্ব। তো আমরা এখানে ধরে নিচ্ছি এই সিডির এখান থেকে, মানে বৃত্তের কেন্দ্র থেকে আমি একটা লম্ব টানছি, আবার এখান থেকে এর উপরে একটা লম্ব টানছি। এটা কিন্তু একটাই রেখা হবে, আলাদা রেখা হবে না। তো এই রেখাটা, লম্বটা, এই যে লম্বটা অঙ্কন করলাম, এবি কে যে বিন্দুতে ছেদ করলো সেটা পি, আর সিডি কে যে বিন্দুতে ছেদ করলো কিউ। এটা শর্ট প্রশ্ন, তাই তোমাদের এখানে কিন্তু পি কিউটাকে উল্লেখ না করলেও চলবে, তোমরা ছবিটা আঁকলেই হবে। এবার আমরা এখান থেকে ও আর ডি যদি যুক্ত করি, এটা হচ্ছে ব্যাসার্ধ হবে, আর ও আর বি যদি যুক্ত করি, এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। এই আর এর মান আমাদের বার করতে হবে। এবার এখানে আমি কি কি মানে তথ্য এখানে কাজে লাগাবো সেটা আমি এখানে বলবো, আগে এই জিনিসগুলো ধরে নিচ্ছি। দেখো এখানে কি কি করবো। আর একটা ব্যাপার এখানে বলে দিই, এই যে পি কিউ, এটা হচ্ছে দুটো জ্যার মধ্যে দূরত্ব, এইখান থেকে এতটা দূরত্ব বলে দিয়েছে 17 সেন্টিমিটার। আর এই সিডি আর এবি জ্যায়ের দৈর্ঘ্যটা এখানে দিয়ে দিয়েছে। এবি জ্যায়ের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার, এবিটাকে ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার, আর সিডিটাকে ধরে নিচ্ছি 24 সেন্টিমিটার। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তুমি এবিটাকেও 24 ধরতে পারো আর সিডিটাকে 10 ধরতে পারো, কিন্তু ছবি অনুযায়ী সিডিটা হচ্ছে বড়, তাই এখানে আমি 24 সেন্টিমিটার ধরেছি। আরো ধরে নিচ্ছি যে ওডি আর ওবি, এটা হচ্ছে আর, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসার্ধ এটাও আমরা ধরে নিচ্ছি, যেটা আমাদের বার করতে হবে। এবার দেখো আমি কি করব এখানে। এখানে যেটা হলো কি, তোমাদের 32 নম্বর উপপাদ্যে বলছে, তোমরা তোমাদের বই খুলে দেখতে পারো, জ্যামিতি বই, সেখানে 32 নম্বর উপপাদ্যে বলছে যে ব্যাস নয় এমন কোনো জ্যা, এটা ধরো না একটা জ্যা, তো এই জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি কোনো লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা, ধরে নাও লম্বটা হচ্ছে ওডি, এই লম্বটা এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এবি মানে এডি আর ডিবি এই দুটো সমান হবে। তাহলে এখানে যেটা আমি বলেছি যে ওপি এটা হচ্ছে দূরত্ব, তার মানে অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে এপি আর পিবি দুটো সমান হবে। তাহলে এখান থেকে এপি আর পিবি যদি দুটো সমান হয়, তাহলে এবির দৈর্ঘ্যটা তো 10 সেন্টিমিটার, তাহলে এবং এই দুটো যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অংশ 5 সেন্টিমিটার করে হবে। একইভাবে ও কিউ সিডির ওপর লম্ব, তাহলে এখানে সি কিউ আর কিউডি দুটো সমান হবে,
পুরোটার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, তাহলে কিউডির দূরত্ব 12 সেন্টিমিটার হবে। আর এখানে এটা দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার হবে। এই পুরোটার দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। এখানে আমি আবার ধরে নিচ্ছি যে ওপির দৈর্ঘ্য x সেন্টিমিটার। এখানে ধরে নিচ্ছি ওপি ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। তাহলে ওপি যদি এক্স হয়, পুরোটা তো 17, তাহলে ও কিউ কত হবে? ও কিউ, তাহলে 17 থেকে এক্স বাদ দেবো, এটাকে আমরা ধরে নিচ্ছি। তাহলে 17 থেকে এক্স বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো? ও কিউ পেয়ে যাবো। তাহলে 17 মাইনাস এক্স, এটা হচ্ছে এত সেন্টিমিটার, এটা হচ্ছে ও কিউ। এবার আমি করবো কি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে এখান থেকে আমরা এক্স এর মানটা আর এর আকারে বার করব, ঠিক আছে? আবার একইভাবে এই ত্রিভুজ থেকেও আমরা বার করব এবং সেখান থেকে আমরা সমাধান করে আর এর মানটা পেয়ে যাব। তো দেখো আমরা কিভাবে করছি এটাকে। তাহলে এখন এবার এটা দেখা যে 5 আসছে, এটা 12 আসছে, কি করে সেটা লিখবো। যেহেতু ওপি এবির উপর লম্ব, অতএব এপি আর পিবি সমান হবে এবং তাদের প্রত্যেকের মান হবে এবি এর অর্ধেক অর্থাৎ 10 সেন্টিমিটার বাই 2 অর্থাৎ 5 সেন্টিমিটার করে হবে। একইভাবে কিউডি কত হবে? 12 সেন্টিমিটার হবে। এটা দেখানোর দরকার নেই, একইভাবে লিখে দেবে। এবার এর পরের অংশটা আমি এখানে করছি, দেখো। এবার আমি নেব এখানে করছি, ঠিক আছে, যাতে একসাথে ছবিটা তোমরা দেখতে পারো। তোমরা প্রথমে এইটা করবে, তারপরে এই অংশটা করবে, তারপরে এই অংশটা করবে। এবার আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ ওপিবি, ওপিবি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে ওবি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব, তোমরা ছবিতে দেখো, লম্ব ওপি স্কোয়ার প্লাস ভূমি পিবি স্কোয়ার। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দাও। ওবি অর্থাৎ আর স্কোয়ার ইকুয়ালস টু ওপি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পিবি অর্থাৎ 5 স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মানটা আমরা বার করে নিতে পারি, বাট আমি ভাবছি যে এক্স স্কোয়ার বার করবো না। এক্স স্কোয়ার বার করে তোমরা যদি করো একটু জটিল হবে। এখান থেকে সব থেকে সুবিধা হবে আর স্কোয়ারের মানটাই তুমি বার করো, ঠিক আছে, এক্স স্কোয়ারের আকারে। তাহলে আর স্কোয়ারের মান কি হলো? এক্স স্কোয়ার প্লাস 25, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা দ্বিতীয় যে এই সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছি ও কিউটি, এখান থেকেও একইভাবে পিথাগোরাসের সূত্র ফেলবো, ঠিক আছে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ ও কিউ ডি, হ্যাঁ, এবার ছবিতে দেখে নাও। ও কিউ ডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার ইকুয়ালস টু এই অংশটা ও কিউ, এর ও কিউর মাপ কত? 17 মাইনাস এক্স। তাহলে এখানে লিখব যে ওডি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। এবার চেক করে নাও, দেখো ওডি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার, ঠিক আছে। এইবার মানগুলো বসিয়ে দাও। ওডি অর্থাৎ আর স্কোয়ার, ও কিউ অর্থাৎ 17 মাইনাস এক্স, এখানে দেখে নিতে পারো 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কিউডি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ 12 সেন্টিমিটার, তাহলে 12 স্কোয়ার। এবার এই আর স্কোয়ারের জায়গায় আমরা এবারে এই মানটা বসিয়ে দেবো। এক্স স্কোয়ার প্লাস 25 ইকুয়ালস টু, এখানে আমরা সূত্রে ফেলে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 144, 12 স্কোয়ার মানে 144। এখানে এটা কোথা থেকে আসলো লিখে দেবো 1 নং সমীকরণ অনুযায়ী বা সমীকরণ ব্যবহার করে, ঠিক আছে। এবার এটা আমি এখানে করছি, তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 25 এই সমস্ত নাম্বারগুলোকে আমি ডান দিকে নিয়ে চলে আসছি। মাইনাস 17 স্কোয়ার 289 হচ্ছে, তাহলে আমি একেবারে 289 এদিকে নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে 34x, তাহলে প্লাস 34x। এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে,
এটা 144, এটা হয়ে যাবে -144। তাহলে প্রত্যেকটা সংখ্যা নিয়ে চলে আসলাম, তাহলে ডান দিকে যেটা থাকলো 0, কিছু থাকলো না মানে 0। প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, এখানে 34x হচ্ছে, আর এখানে আমরা যোগ বিয়োগ করবো। এখানে দেখো -289 -144, অর্থাৎ আমরা যোগ করব, এটাকে আমরা যোগ করব, তাহলে আসবে মাইনাস 9 আর 4 13, হাতে 1, 8 আর 4 12, হাতে 13, ঠিক আছে, হাতে 3 4 433। 433 সাথে 25টা কি হবে? বিয়োগ হবে, ঠিক আছে, 25টা বিয়োগ হবে, চিহ্নটা বিয়োগ হবে, তাহলে এখানে 5, তাহলে 8, হাতে 1 3 0 4, অর্থাৎ 408, তাহলে -408 ইকুয়ালস টু 0। এবার এটা পাশে নিয়ে চলে যাব, তাহলে 34x ইকুয়ালস টু 408, তাহলে x ইকুয়ালস টু 408/34। তাহলে 34, 34 একে 34, হাতে থাকে 6, 6 8 68, অর্থাৎ 34 দুগুণে 68। তাহলে x এর মান পেলাম 12, কিন্তু আমাদের x বার করতে বলেনি, আমাদের বার করতে বলেছে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে x ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আমরা এখানে সম্পর্ক জানি, 1 নম্বর সম্পর্কটা কি? r স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 25, চেক করে নাও, এটা 1 নম্বর সমীকরণে ছিল। দেখো r স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 25, আমাদের তো r বার করতে হবে, তাই এই সমীকরণে x এর জায়গায় মানটা বসিয়ে দেবো, r পেয়ে যাবো। তাহলে r স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 25, কারণ x ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তাহলে 144 প্লাস 25, অর্থাৎ 169। তাহলে 169 কি? r স্কোয়ারের সমান, তাহলে r ইকুয়ালস টু কত হবে? √169 হবে, ঠিক আছে, তাহলে স্কোয়ার তুলে বর্গমূল হয়ে যায়, তাহলে 13 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, যে বৃত্তটির ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটা। বন্ধুরা, পরের প্রশ্ন 4-8, প্রশ্নে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA ও B এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র O এবং দুটো ব্যাসার্ধ OA আর OB অঙ্কন করব, এবং তাদের মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এটা হচ্ছে একটা স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, তো আমরা সেরকম ভাবেই আঁকবো। তো সবার প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো। তো ধরে নাও এরকম একটি বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে O। এখন এখান থেকে আমি কি করব, এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি আর এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এটা A, এটা হচ্ছে B। এবার O আর A, এটা তো O, তাহলে এবার ওর সাথে A যুক্ত করব, ব্যাসার্ধ হয়ে গেল, আর ওর সাথে B যুক্ত করব, এটা একটা ব্যাসার্ধ হয়ে গেল, এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 130 ডিগ্রি, এই কোণটা 130 ডিগ্রি। এবার কি বলছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়, তার মানে এ বিন্দুতে আমাকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে বি বিন্দুতে স্পর্শকটাকে অঙ্কন করি, স্পর্শক অঙ্কন করলাম, আর এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি। স্পর্শক মানে বৃত্তকে স্পর্শ করে যাবে, ঠিক আছে, এরকম একটি রেখা হচ্ছে স্পর্শক। তাহলে এই দুটো স্পর্শক যার স্পর্শ বিন্দু হচ্ছে বি আর এ, এই দুটো স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে আমাদের বার করতে হবে এপিবি। তাহলে এপিবি, এই কোণটার মান আমাদের বার করতে হবে। তাহলে সবার প্রথমে আমি এটা বার করি, তারপর আরেকটার মান বার করতে হবে, এটা আমি পরে দেখছি। এইটার মান কি করে বার করবো? দেখো খুব সহজ, দেখো ও এ পি বি, এটা তো একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়? চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার তার মধ্যে একটা কোণ তো 130 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই আরেকটা কোণ কি করে বার করবো? দেখো একটা কোণ 130 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আরো যে দুটো কোণ যার মান আমাদের জানা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না। কারা দেখতে পাবে? যারা উপপাদ্যের সমস্ত লাইনগুলো মুখস্থ রাখবে তারা দেখতে পাবে। এটা তোমাদের প্রথম কাজ হচ্ছে উপপাদ্যের লাইনগুলো মুখস্থ করা। দেখো বন্ধুরা, তোমাদের পাঠ্য বইতে একটা উপপাদ্য আছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তোমরা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে পেয়ে যাবে। সেখানে তোমরা দেখবে যে বলা হচ্ছে কোনো বিন্দুতে যদি বৃত্তের স্পর্শক অঙ্কন করা হয় এবং ওই স্পর্শ বিন্দু দিয়ে যদি বৃত্তের কেন্দ্র অর্থাৎ ব্যাসার্ধ যদি আমরা অঙ্কন করি, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, আর এইটা তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তা ধরে নাও বৃত্তের কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দু পর্যন্ত একটা ব্যাসার্ধ হলো।
তাহলে এই যে ব্যাসার্ধটা পেলাম আর এই যে স্পর্শকটা পেলাম, এই স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যে 90 ডিগ্রি কোণ হয়। এটা সবসময় হবে। আমি যদি এখানে একটা বিন্দু নিই, এখানে যদি একটা স্পর্শক অঙ্কন করি আর এখানে যদি স্পর্শ বিন্দু দিয়ে যদি ব্যাসার্ধ অঙ্কন করি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে বন্ধুরা, বুঝলে? তাহলে এই অর্থে এইটা তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এবার দেখতে পেয়েছো নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এই কোণটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, এই কোণটা এখন কত? আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। এখন এই কোণটাও কত? 90 ডিগ্রি, তাই না? এবার তাহলে চারটে কোণের মধ্যে তিনটে কোণ তো পেয়ে গেলাম, 90 90 180 হয়ে গেল। আর তাহলে বাকি দুটো কোণের যোগফল 180 হবে, তাহলে এটা 130 হলে এটা কত হবে? 50 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ মিলে আবার 180 হবে, তবেই তো 360 সম্পূর্ণ হবে, তাই না? তাহলে এখানে আমরা যুক্তি কি দেবো? যে বলবো এপি হলো স্পর্শক এবং ও এ হলো স্পর্শবিন্দু এ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যেহেতু এপি হলো স্পর্শক এবং ও এ হলো স্পর্শবিন্দু অর্থাৎ এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, স্পর্শবিন্দুগামীটা এটা একটা শব্দ, তাই এটাকে তোমরা একটু ঠিক করে লিখে নাও। স্পর্শবিন্দুগামী অর্থাৎ এ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও এ লম্ব এপি। এটার অর্থ কি? অর্থাৎ ও এ পি 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। এখানে আমাদের আর লিখতে হবে না, শুধু একইভাবে লিখে দেবো। হ্যাঁ, একইভাবে অ্যাঙ্গেল ও বিপি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? অতএব অ্যাঙ্গেল এপিবি কত হবে? 360 ডিগ্রি থেকে এই কোণটা বার করছি, 360 থেকে এই তিনটে কোণের যোগফল বাদ দিয়ে দেবো। অ্যাঙ্গেল ও এ পি প্লাস অ্যাঙ্গেল ও বিপি প্লাস যে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে এখানে এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। 360 ডিগ্রি মাইনাস ও এ পি 90 ডিগ্রি, ও বিপি 90 ডিগ্রি আর এ ও বি হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এখানে দেখো কত পাচ্ছি? 360 মাইনাস 90 90 180 আর 180 সাথে 130 যোগ করলে আমরা কত পাবো? এখানে 1 3 310 ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে এটা হলো একটা উত্তর। সাথে সাথে এপিও চেয়েছে, এপিও। তাহলে আমাদের ও আর পি কে যুক্ত করতে হবে। তাহলে ও আর পি আমরা এখানে যুক্ত করে দিই। যুক্ত করলাম। আচ্ছা, এইবার এটা যুক্ত করার ফলে দেখো এই কোণটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবার তোমাদের আরো একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যে বলা হচ্ছে এরকম যে বৃত্তের বাইরে, এটা ধরো বৃত্তের কেন্দ্র, তো এই বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু থেকে যদি আমি স্পর্শক অঙ্কন করি, এই যে দুটো স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে এই স্পর্শকটা দেখা যাচ্ছে যে কেন্দ্রে, এটা হচ্ছে কেন্দ্র, এটাকে যুক্ত করে দিই। তাহলে এই যে কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন করেছে তারা পরস্পর সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে এপি আর বিপি দুটো স্পর্শক, যেটা কেন্দ্রে এ ও পি কোণ তৈরি করেছে আর বি ও পি কোণ তৈরি করেছে, এই দুটো কোণের মান সমান। তাহলে এই অর্থে এই কোণটার মান আর এই কোণটার মান সমান। তাহলে পুরোটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এক একটা কোণ কত হবে? 130-এর অর্ধেক হবে, অর্থাৎ 65 ডিগ্রি হবে। এবার দেখো তো এই ত্রিভুজটা ও এ পি, এই ত্রিভুজটার এই কোণটা 65, এই কোণটা 90। তাহলে এই কোণটা যেটা আমাদের বার করতে হবে এপিও, দেখো এপিও যেটা বার করতে হবে এপিও, এই কোণটার মান কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 65 ডিগ্রি। তাহলে বাকি এই কোণটা কত হবে? 25 ডিগ্রি হবে, তাই না? কারণ একটা কোণ যদি 90 হয় তাহলে বাকি দুটো কোণ মিলে 90 হবে। তো একটা কোণ যদি 65 হয়, 90 থেকে 65 বাদ দিয়ে দাও,
তাহলে কত পাবে 25 ডিগ্রি। তাহলে আরেকটা আনসার 25 ডিগ্রি। তাহলে লিখবো যেহেতু এপি ও বিপি হলো বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক, অতএব এপি ও বিপি বৃত্তের কেন্দ্রে সমান মানের কোণ উৎপন্ন করবে। তাহলে তার অর্থ কি, এ ও পি এই কোণটার মান আর বি ও পি কোণটার মান সমান, অতএব অ্যাঙ্গেল এ ও পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওপি, তাই তো। এবার এই কোণটার মান কত হবে 130/2 অর্থাৎ 65 ডিগ্রি করে হবে। এবার আমরা লিখবো, এরপরের অংশটা আমি এখানে করছি, তোমরা লিখে নেবে, পরে এখানে করছি। তাহলে এবার আমরা এই ত্রিভুজটা থেকে আমরা বার করব অ্যাঙ্গেল এপিও। তাহলে এপিও ইকুয়ালস টু কি লিখবো 180 ডিগ্রি থেকে আমরা অ্যাঙ্গেল ও এপি এইটা আর অ্যাঙ্গেল এওপি এই দুটো কোণের যোগফলটা বাদ দিয়ে দেবো, এ ও পি বাদ দিয়ে দেবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস ও এপি, এটা তো আমরা আগেই জানি এটা 90 ডিগ্রি, আর এওপি এক্ষুনি প্রমাণ করলাম আমরা কত 65 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে 155 ডিগ্রি, অর্থাৎ কত হচ্ছে, তাহলে 55 এখানে তাহলে 25 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আর একটা উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্ক, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি ও এডি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও ও সি এর অনুপাত ইকুয়ালস টু ডিও ও বির অনুপাত ইকুয়ালস টু অর্ধেক হয়। অর্থাৎ এও এর দ্বিগুণ হচ্ছে ওসি। অনুপাতটা দেখে বুঝতে পারছি আমরা এওর থেকে ওসিটা বড় এবং দ্বিগুণ, ডিওর থেকে ওবি বড় এবং ডিওর থেকে ওবি কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তাহলে বিসি পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে এই বিসি আর এডি এর মধ্যে কোন বাহুটা বড়, আমাদের তো বিসি বার করতে হবে, সেটা তো বার করলেই বুঝতে পারবো বড় হবে, কিন্তু আমাদের তো একটা ছবি আঁকতে হবে। তো ছবি আঁকার সময় দেখতে পাচ্ছি যে এডি আর বিসি এই দুটো তো সমান্তরাল বলে দিয়েছে। ট্রাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, যেমন এটা একটা ট্রাপিজিয়াম, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আর আরেক জোড়া তির্যক হয়, দেখতে পাচ্ছ বাঁকা তির্যক হয়। কিন্তু এখন যে সমান্তরাল দুটো বাহু হবে বিসি আর এডি, এর মধ্যে এডিটা নিচেরটা হবে না বিসিটা নিচেরটা হবে, কোনটা সঠিক হবে? দেখো, এটা বোঝার জন্য তোমাকে একটা মোটামুটি রাফে একটা ছবি আঁকতে হবে, আর এরকম রাফে একটা ছবি আঁকতে হবে। তুমি প্রথমে ধরে নাও যে এটা মানে এটাকে ধরে নাও যে আমি এটাকে ধরে নিচ্ছি বিসি, তাহলে এ বি সি ডি এরকম ধরে নিচ্ছি প্রথমে। তোমরা এখানে এটাও এডি ধরতে পারো, ঠিক আছে। তো এডি আর বিসি সমান্তরাল, হ্যাঁ ঠিক আছে, ছবি এঁকেছি আমি, এডি আর বিসি সমান্তরাল। চতুর্ভুজটার নাম পরপর আছে নাকি দেখে নেবে, এ বি সি ডি, হ্যাঁ পরপর আছে। এবার এসি আর বিডি কর্ণ আমাদের আঁকতে হবে। তাহলে এই কর্ণ অঙ্কন করলাম, এই কর্ণ অঙ্কন করলাম, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো তো এই ছবি অনুসারে কি মনে হচ্ছে, কোনটা ছোট কোনটা বড়? এওটা ছোট আর ওসিটা বড়, তাই না? আমাদের তো তাই আসতে হবে, এওটা ছোট ওসিটা বড় এবং ওসিটা এওর দ্বিগুণ হতে হবে, এবং ছবিতে তাই মনে হচ্ছে। সুতরাং এর থেকে পরিষ্কার হয়ে গেল এডিটা উপরে থাকবে। ভেবে দেখো যদি এডিটা উপরে না হয়ে যদি বিসিটা উপরে হতো, এটা যদি এটা এখানে হতো, ডিটা যদি এখানে হতো, তাহলে এ বি সি ডি এটা সমান্তরাল হতো। এবার যদি আমরা কর্ণ জোড়াই, তাহলে দেখো এও বড় হচ্ছে ওসি ছোট হচ্ছে, কিন্তু এও তো এখানে ছোট 1 আর ওসি তো 2, মানে ওসি বড়, তার মানে বিসি উপরে হবে না। তাহলে আমাদের কাছে ছবি পরিষ্কার, এই ছবিটা হবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা ছবিটা আঁকি। প্রথমে একটা ট্রাপিজিয়াম আঁকবো, এরকম একটি ট্রাপিজিয়াম আছে, নাম দিয়ে দিচ্ছি এটা এ
বি সি ডি, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। এবং এখানে আমরা এখানে কর্ণ অঙ্কন করছি, কর্ণ অঙ্কন করছি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার এডি পরিমাপটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার। আর বলছে এও আর ওসির অনুপাত, এওর সাথে ওসির অনুপাত মানে এও ওসি এই দুটো অনুপাত হচ্ছে 1/2, আর ডিও আর ওবি এর অনুপাত 1/2। দেখো এখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই এওডি ত্রিভুজ আর বিওসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী, অর্থাৎ সদৃশ্যকোণী ত্রিভুজ হলে তারা সদৃশ্য হবে। এবং সদৃশ্যকোণী কেন, তার কারণ আছে। দেখো প্রথম কথা, এখানে সদৃশ্যতা আমরা প্রমাণ করতে পারছি কারণ এও, এই ত্রিভুজের এও আর ওসি এই যে দুটো বাহু, এই দুটো বাহুর যে অনুপাত এটা আমরা তো দেখতে পাচ্ছি। আর এই বাহু দুটোর অনুপাত এই দুটো বাহুর অনুপাতের সমান হলো। দেখো এও আর ওসির অনুপাত বিও আর ওডির যে অনুপাত বা ডিও বা ওবির অনুপাত এই দুটো সমান। এবং সাথে সাথে আরো দেখতে পাচ্ছি যে এই কোণটার সাথে এই কোণটা সমান। যখন এরকম হবে দুটো বাহু সমানুপাতি হবে, যেমন এখানে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি এবং সাথে সাথে তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, তখন ত্রিভুজ দুটো কি হয়, সদৃশ্য হয়। লিখো যেহেতু ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর এও বাই ওসি ইকুয়ালস টু ডিও বাই ওবি এবং অ্যাঙ্গেল এওডি এটা সমান অ্যাঙ্গেল বিওসির সাথে, অতএব ত্রিভুজ এওডি এটা সদৃশ্য হবে, এটা সদৃশ্য চিহ্ন ত্রিভুজ বিওসি। এবার সদৃশ্য হওয়ার অর্থ হচ্ছে ত্রিভুজের যে বাহুটা অবশিষ্ট আছে, যেমন এই বাহুটার ব্যাপারে কোনো তথ্য দেয়নি, শুধু 4 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট বাহু এবি এডি আর এই বিওসি ত্রিভুজের অবশিষ্ট বাহু বিসি, এদের যে অনুপাত হবে সেটাও হবে অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, অতএব আমরা বলতেই পারি এও বাই ওসি ইকুয়ালস টু ডিও বাই ওবি ইকুয়ালস টু এডি বাই বিসি, কারণ সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়, সমানুপাতি। এটা থ্যালেসের উপপাদ্য, হ্যাঁ থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি সমানুপাতি। তো যদি সমানুপাতি হয়, এখন এইটার মান এটার মান কত, হাফ, ঠিক আছে হাফ। এবারে মানে এডির মানটা এখানে বসিয়ে দেবো, এডি হচ্ছে 4, বিসি বার করবো ইকুয়ালস টু 1/2, খুব সহজ। এডি 4 হলে বিসি হবে 8, তাই না? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি বিসি একে বিসি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4 দাগে 10 বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি এত সেন্টিমিটার, উচ্চতা 20 সেন্টিমিটার, তার তির্যক উচ্চতা কত? দেখো শঙ্কু অর্থাৎ দেখো টোপর, হ্যাঁ এইরকম এরকম হয় শঙ্কু। তো তার এইটাকে আমরা বলি লম্ব উচ্চতা বা সরু উচ্চতা। এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ভূমিটা যদি বৃত্তাকার তার একটা ব্যাসার্ধ থাকবে সেটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা, অর্থাৎ এলটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এইচটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, যেটা এখানে 20 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। আর আরটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, যেটা আমরা এখানে ধরে নিচ্ছি। এইবার পরিধি, পরিধি বৃত্তের হয় এবং শঙ্কুর মধ্যে বৃত্ত মতো দেখতে সেটা কোন অংশটা হয়, নিচের অংশটা, ঠিক আছে, বৃত্তাকার দেখতে হয় নিচের অংশটা। সুতরাং নিচের এই ভূমিটার, এটাকে ভূমি বলি, এই ভূমির পরিধি দিয়ে দিয়েছে 660/7, 660/7।
এবার দেখো ভূমিটা যেহেতু বৃত্তাকার এবং আমরা সবাই জানি বৃত্তের পরিধি কত হয়, বৃত্তের পরিধি হয় 2 পাই ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ আর। তাহলে 2 পাই আর সমান সমান দিয়ে দিয়েছে 660। তাহলে আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে 2 পাই আর প্রশ্ন অনুসারে ইকুয়ালস টু 660/7। এখানে কি করব আমরা 2 পাইয়ের মান তো আমরা জানি 22/7, তাহলে সেই মানটা যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে সমাধান করে আর এর মানটা পেয়ে যাবো। এবার আর এর মান পেয়ে গেলে যাওয়ার পর আমরা কি করব, আর এর মান তো আমাদের জানা হয়ে যাবে, এইচ এর মান জানা আছে। এবার এখানে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি না, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো তোমরা এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজের যেটা আমাদের নির্ণয় করতে হবে এলটা, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে, কারণ এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অতিভুজ বলে, তার মধ্যে অতিভুজ বার করতে হবে। লম্ব আমি জানি, ভূমিটা এক্ষুনি বার করবো এখান থেকে, তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এলটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সর্বপ্রথমে আরটা বার করি। তাহলে এখানে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 660/7। তোমরা এরকম পাশাপাশি নিচে নিচে কাটতে পারো, ঠিক আছে, যদি গুণ আকারে থাকে তাহলে কাটতে পারো। 2 দিয়ে 3 3 0, 11 দিয়ে 11 দুগুণে 22, 11 3 11 33 0, 2 দিয়ে 15। তাহলে আমরা আর এর মান কত পেলাম, 15 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমরা একটা ছবি এঁকে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এটা এল, এটা হচ্ছে আর যেটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা এইচ 12 সেন্টিমিটার। তাহলে আমাদের বার করতে হবে, সরি 20 সেন্টিমিটার দিয়েছে, এটা 12 না 20 সেন্টিমিটার। তাহলে এলটা বার করবো। তাহলে এবার লিখতে পারি আমরা কি, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল ইকুয়ালস টু কি হবে, স্কোয়ারটা তুলে দাও, রুট হয়ে যাবে এদিকে, তাহলে এইচ এর মানটা 20 বসিয়ে দাও, 20 স্কোয়ার প্লাস আর 15, তাহলে 15 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সমাধান করে পেয়ে যাচ্ছি আমাদের আনসার। 20 স্কোয়ার মানে 400, 15 স্কোয়ার মানে 225 এত সেন্টিমিটার, অর্থাৎ 625-এর বর্গমূল এত সেন্টিমিটার, মানে 625 বর্গমূল মানে 25 হচ্ছে, তাই না? তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। তীর্য উচ্চতা কত, 25 সেন্টিমিটার। পরের প্রশ্ন 4-11, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? খুব ভালো অঙ্ক। দেখো একটা গোলক আছে, তার ব্যাসার্ধ 50% বেড়ে গেছে। 50% বেড়ে যাওয়ার অর্থটা কি, এটা সহজভাবে তোমাদের বুঝে নিতে হবে। তো যেমন ধরে নাও তোমার কাছে 200 টাকা আছে, ঠিক আছে, এখন হঠাৎ করে তোমার এই টাকাটা কি হলো, বেড়ে গেল, কেউ তোমাকে টাকা দিল এবং টাকা দেওয়ার ফলে সেই তোমার টাকাটা 50% বেড়ে গেছে। 50%-এর অর্থ হচ্ছে 100-র মধ্যে 50 বাড়া। 100-র মধ্যে যদি 50 বেড়ে যায় তাহলে 200-র মধ্যে কত বাড়লো, 200-র মধ্যে 100 বেড়ে গেল। তাহলে 100 যদি বেড়ে যায় তাহলে তোমার টাকাটা এখন কত টাকা হলো, 300 টাকা হলো। ঠিক আছে, তাহলে এই 50% বাড়ার অর্থ হলো যা ছিল তার অর্ধেক বেড়ে যাওয়া। তোমার কাছে যদি 500 টাকা থাকে, তার 50% বেড়ে যাওয়া মানে 250 টাকা বেড়ে যাবে, যা থাকবে তার অর্ধেকটা বেড়ে যাবে। তাহলে বেড়ে কত হলো, 750 হলো। তাহলে এবার 50% যদি বেড়ে যায়, তো আমি এখানে ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, আরটা ধরে নিচ্ছি 2x। ঠিক আছে, 2x হলে সুবিধা হবে, আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। 2x যদি হয়ে যায় তাহলে ব্যাসার্ধটা যদি 50% বেড়ে যায় তার মানে কত হবে, 2x ছিল, তাহলে 50% বাড়ার অর্থ হচ্ছে এর অর্ধেকটা বেড়ে যাবে, অর্থাৎ x বেড়ে যাবে। দুটো x এর অর্ধেক কত হবে, একটা x হবে। হ্যাঁ, তাহলে বেড়ে গেল, আগে ছিল 2x, এখন বেড়ে গেল x, তাহলে বেড়ে কত হলো, 3x হলো। তাহলে এর পরে যে গোলকটা আমরা পাবো তার ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, সেটা কত হবে, 3x। ঠিক আছে, এটা কি 50% বাড়ার পর, 50% বৃদ্ধির পর। এইবার আমরা যদি ছবি এঁকে দিই তাহলে আমাদের কিন্তু বেশি লিখতে হবে না। ঠিক আছে, তোমরা সবসময় জানো পরীক্ষায় যদি ছবি এঁকে দাও তাহলে বেশি লিখতে হবে না। তাহলে এখানে ধরি এবার দেখতেই পাচ্ছ গোলকের যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে সেই গোলকটা বড় হয়ে যায়, তাই না?
বড় হয়ে গেলে তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে বাঁকা তলের ক্ষেত্রফলটা বেড়ে যাবে। প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কি, সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এটার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে আর এর মান বসিয়ে দেবো, এখানে আর এর মান বসিয়ে দেবো। তারপর আমরা ক্যালকুলেশন করব কতটা বেড়েছে এবং শতকরা কত বেড়েছে সেটা বার করব। ধরি গোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়ালস টু 2x একক, 50% ব্যাসার্ধ বাড়ায় নতুন ব্যাসার্ধ হয় অর্থাৎ আর হয় 2x প্লাস এক্স। এটা আমরা সরাসরি লিখতে পারি, ঠিক আছে, 2x প্লাস এক্স, অথবা তুমি দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, দেখাতেই পারো। 50% বাড়ার অর্থ হলো যে আমি এইভাবে লিখবো, তাহলে 2x আগে ছিল, 2x এর 50% বেড়ে গেছে। ঠিক আছে, 50% না 50/100 এত হয়েছে, এত একক। তাহলে এখানে 50, এখানে 2 হলো, এই 2 এর সাথে 2 কেটে গেল, অর্থাৎ x থাকলো, তাহলে কত হলো 3x একক। এবার আমরা বলবো ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার। বৃদ্ধির হার মানে ক্ষেত্রফল কতটা বেড়েছে, কতটা প্রকৃত ক্ষেত্রফল ছিল তার সাপেক্ষে কতটা বেড়েছে, সেটাই হলো বৃদ্ধির হার। যেমন ধরে নাও তুমি পরীক্ষায় 100-তে পেয়েছো 80, তাহলে তুমি তোমার পরীক্ষায় নম্বরের হার কত, তখন কিভাবে লেখা হবে 80/100, অর্থাৎ কততে পরীক্ষা ছিল তার মধ্যে তুমি কত পেয়েছো। এখানে ঠিক সেইভাবে বক্রতলের ক্ষেত্রফল ছিল কত, 4 পাই আর স্কোয়ার, এটা তো প্রকৃত তাই না, এটা ছিল প্রকৃত 4 পাই আর স্কোয়ার, কিন্তু বেড়েছে কতটা, তাহলে বেড়ে হয়েছিল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ছিল এতটা, তাহলে কতটা বেড়েছে, এটা বিয়োগ করে দিলেই তো পেয়ে যাবো কতটা বেড়েছে। এই বাড়াটা প্রকৃত কত ছিল তার সাপেক্ষে যত হয়েছে সেটা হচ্ছে বৃদ্ধির হার, এবং বৃদ্ধির হার সাধারণত আমরা শতকরাতে বার করি, তাই এখানে 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাই এটা পার্সেন্টেজ আমরা পেয়ে যাবো। এবার এখানে আমরা কি করব, দেখো 4 পাই এখান থেকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার ইন্টু 100%। এবার কি হচ্ছে, এবার আর এর মান আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে 4 পাই আছে, সরি লেখা হয়নি, এই 4 পাই কেটে গেল। এবার আমরা আর এর মান বসিয়ে দেবো, ক্যাপিটাল আর মানে কত 3x, তাহলে 3x হোল স্কোয়ার মাইনাস স্মল আর মানে 2x, 2x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x এর হোল স্কোয়ার ইন্টু 100%। নেক্সট স্টেপে আমরা এটাকে ভাঙাবো, 3x এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার ইন্টু 100%। নেক্সট স্টেপে কি লিখবো, 9টা x স্কোয়ার থেকে যদি 4টে x স্কোয়ার বাদ দিই তাহলে 5টা x স্কোয়ার থাকবে, আর এখানে 4টে x স্কোয়ার আছে। এইবার তাহলে x স্কোয়ার কেটে গেল, আর 4 25 100, অর্থাৎ 125%। এতটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? ওকে, তাহলে পরের প্রশ্ন 4-এর দাগে 12 নম্বর, এটা হচ্ছে শেষ প্রশ্ন। আর সাথে সাথে এটাও বলি, এইটাই হচ্ছে তোমাদের আপাতত এখন এই শর্ট প্রশ্ন আমি এই পেজ অবধি বোঝালাম। এরপরে আমি আবার সেই প্রথম থেকে স্কুলগুলোর বড় বড় প্রশ্ন যেগুলো আছে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, এই প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব, এবং আবার যখন 395 পেজে চলে আসবো তারপর আবার আমি শর্ট প্রশ্ন বোঝানো স্টার্ট করব। ঠিক আছে, এবং এর মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা যদি চাও যে না আমি শর্ট প্রশ্নই করবো, ঠিক আছে, তাহলে তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি দেখি যে কমেন্ট বেশি আসছে তাহলে আমি সেই দিকেই কিন্তু এগোবো। তোমাদের ডিমান্ড যেরকম হবে, তোমাদের দাবি যেটা হবে, আমি সেই দাবিটাই তোমাদের পূরণ করার চেষ্টা করবো। কিন্তু সবার দাবি তো আলাদা আলাদা করে ওরকম ভাবে পূরণ করা সম্ভব হবে না, তাহলে আমি ঠিক নিয়মে তোমাদের বোঝাতে পারবো না। তাই আমি তোমাদের থেকে তোমাদের সাজেশন নেবো, তোমাদের কমেন্ট নেবো, তোমরা কি চাইছো, যেটা দেখবো বেশি হচ্ছে আমি তাহলে কিন্তু সেই পথেই এগোবো। আমি বলে রাখলাম আপাতত, আমি কি এত অবধি কি শর্ট প্রশ্ন বোঝাবো না এরপরে আরো কন্টিনিউ করবো,
নাকি এরপর আমি বড় প্রশ্ন বোঝাবো? তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। চলো মানে চারের দাগের শেষ প্রশ্ন বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা, চোঙ বলেছে, চোঙ মানে যেমন ধরে নাও জলের ড্রাম বা তেলের ড্রাম, এটা হচ্ছে চোঙ, তার উচ্চতা 14 সেন্টিমিটার আর বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার। এককগুলো ঠিকই আছে, সেন্টিমিটার। চোঙটির আয়তন কত? দেখো পরিমিতির অঙ্ক যেমনটা আমি আগেও বলেছি, পরিমিতির অঙ্ক করতে গেলে তোমাদের সবার প্রথমে যেটা দরকার সূত্রগুলো ভালো করে তৈরি করা। তোমরা বারবার খাতায় লিখে লিখে সূত্রগুলোকে মুখস্থ করো, সাথে সাথে ছবিটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ছবি এবং ছবির সাহায্যে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো, অঙ্কগুলো দেখবে খুব সহজেই তোমরা করতে পারবে। পরিমিতি খুব কঠিন কিছু না, খুবই সহজ অঙ্ক, একদম বাস্তবিক অঙ্ক। তো দেখো এখানে বলা হচ্ছে একটি চোঙ আছে, এইরকম লম্ব বৃত্তাকার চোঙ। এই চোঙটার ভূমি আর এই যে উপরের অংশটা এটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে সমতল। তো আর এই বাকি অংশটা হচ্ছে তার বক্রতল, বাঁকাতল। তো আমরা যদি ভূমির ব্যাসার্ধটা যদি ধরে নিই আর, ভূমিটা যদি বৃত্তাকার তার ব্যাসার্ধ যদি ধরে নিই আর, আর উচ্চতাটা যদি ধরে নিই এইচ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2πr/h। তাহলে সেটাই এখানে দিয়ে দিয়েছে 264 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা 14 সেন্টিমিটার, অর্থাৎ এইচটা দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। এবার আমাদের আয়তন বার করতে হবে। দেখো আয়তন মানে ভিতরে কতটা জায়গা আছে, এই আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার বুঝে দেখো এইচ এর মান তো আমি জানি, এখানে বসিয়ে দেবো, পাই এর মানও জানি, বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে গুণ করবো, কিন্তু আর এর মান যতক্ষণ না আমি বসাবো এখানে ততক্ষণ আমরা আয়তনটা বার করতে পারবো না। সুতরাং আর অর্থাৎ ভূমির ব্যাসার্ধের পরিমাপটা আমাদের বার করতে হবে বা লাগবে, এবং সেটা পাবো কোথা থেকে? তার জন্য একটা সমীকরণ দরকার, এবং সেই সমীকরণটা কোথা থেকে আসছে দেখো, 2πr/h হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর সেটাই দিয়েছে 264। সুতরাং এইটা ইকুয়ালস টু আমি কি লিখবো, 264। তার একটা সমীকরণ তৈরি হলো, এখানে এইচ এর মান পাই এর মান বসিয়ে দিলে আর অজানা এই মানটা আমরা বার করে নিতে পারবো, এবং আর মান পেয়ে গেলে এখানে বসিয়ে দিয়ে আমরা আয়তন পাবো। তাহলে এখানে ধরি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেন্টিমিটার, প্রদত্ত মানে দেওয়া আছে। উচ্চতা অর্থাৎ এইচ 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল যার সূত্র হচ্ছে 2πr/h, এটা দিয়ে দিয়েছে 264 বর্গ সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি করব, বসিয়ে দিই 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান আমরা বার করছি আর এইচ এর মান হচ্ছে 14 ইকুয়ালস টু 264। এখানে 7 আর এখানে 14 কেটে গেল, 2, এই 2 এর সাথে এখানে এটা কাটতে পারি আমরা 1 3 2, আবার 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11 কে 11, 11 দুগুণে 22, আবার 2 দিয়ে 6, আবার এই 2 দিয়ে 3। আশা করছি তোমরা কাটাকুটি বুঝতে পেরেছো। তাহলে আর ইকুয়ালস টু কি পেলাম, 3 সেন্টিমিটার। এইবার আর যেহেতু পেয়ে গেছি, ব্যাস আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার লিখবো চোঙের আয়তন সমান সমান, আয়তনকে আমরা ঘনফলও বলে থাকি, ঠিক আছে, ঘনফল। তো পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি, আয়তনের এককে সবসময় ঘন শব্দটা থাকবে। এবার মানটা বসিয়ে দাও, 22/7 ইন্টু আর এর মান 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 14 এত ঘন সেমি। তাহলে 7 দিয়ে কেটে গেল 2, তাহলে এখানে কি হচ্ছে 22 দুগুণে 44 ইন্টু 9 এত ঘন সেমি। তাহলে এখানে হচ্ছে 4 9 36, 6 হাতে 3, 4 9 36 আর 3 39, 396 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর।